হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। ফিরে আসলাম আমার একটা ক্লাসে। তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ ক্লাস 10 ম্যাথ মাধ্যমিক 2026 তোমরা দিতে চলেছ। তো দেখো তোমাদের জন্য যাই নিয়ে এসেছি আমি আজকে মাধ্যমিক 2026 রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ স্কুল 13 নম্বর স্কুলটা আজকে নিয়ে এসেছি। তোমাদের 1 থেকে 12 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, আজকে 13 নম্বর স্কুল করাবো। পেজ নাম্বার দেখবা 109 পাতা আছে, সম্পূর্ণ পাঠ করাবো, সম্পূর্ণ পাঠ করাচ্ছি। তোমরা দেখছো আজকে যে স্কুলটা আছে 13 নম্বর স্কুলটা গড়াবাজার আইসি ইনস্টিটিউশন। তো এই স্কুলটা করাবো তোমাদের যে বইটা আছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা, এই বইটা তোমরা হাতে নাও, সঙ্গে নাও এবং বইটা খুলো, প্রশ্নগুলো দেখো, বুঝো এবং প্রশ্ন বুঝে তারপরে অঙ্ক করো। প্রশ্ন যদি বুঝতে পারো তাহলে অঙ্ক কিন্তু সব বুঝতে পারবা। এটা আমি তোমাদের বলবো, প্রত্যেক ক্লাসে আমি বলি যে বইটা কিন্তু তোমাদের পাশে রাখতে হবে, বই খুলে প্রশ্ন বুঝতে হবে। তো চলো তাড়াতাড়ি করে আমরা ক্লাস শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি। তো একের প্রশ্নগুলো করাবো। একের প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি যে এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। তো প্রথমে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকে, একের 1 নম্বরটা করাবো। তো সহজভাবে সরলভাবে আমরা সব অঙ্ক বুঝিয়ে নেব। তোমরা দেখছো প্রতিটা ক্লাস, যারা প্রথম থেকে ক্লাসগুলো দেখছো, তো সহজভাবে অঙ্ক আমার ক্লাসে হয়। প্রত্যেকটা অঙ্ক সহজভাবে ভালো করে আমি বুঝিয়ে দিই। তোমাদের যেহেতু মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখতে হবে এবং একটা কাজ করতে হবে, তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, চলো দেখো একের 1 নম্বর অঙ্কটা আমাদের যেটা আছে, বার্ষিক A% সরল সুদের হারে B টাকার C মাসের সুদ চেয়েছে। সুদ বের করতে হবে আমাদের, আয় যেটা, আয়কে আমাদের সুদ বলা হয়। তো দেখো তো তার সূত্র হচ্ছে PT/100, সরল সুদের সূত্রটা। পি এখানে কত দিয়েছে দেখো, এখানে আমাদের বলেছে বার্ষিক A%, সরল সুদের হারটা আমাদের এই যে আর এর মানটা আমাদের A% বলে দিয়েছে। এবার বি টাকার দেখো, আসল কিন্তু বি, যেটা বি টাকার বলেছে, তাহলে আসলটা এই যে পিটার মান আমরা বি বলে দেবো। আর টি সময় বলেছে সি মাস, দেখো সি মাস, তা মাসকে কিন্তু বছর করতে হবে, তার জন্য 12 দিয়ে ভাগ করে দেবা। আর এখানে সুদের হারটা কত আছে A%, তাহলে A% বলতে নিচে 100। তো এটাকে যদি সরল করে নাও, তো দেখো তোমরা উপরে ABC পাবা আর 12টা নিচে এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 12 × 100 মানে 1200 পেয়ে যাবা। তাই তো 12টা গুণ হয়ে যাবে এর সঙ্গে, কারণ এতে মানগুলো উল্টে যাবে না। তাহলে ABC/1200 মান পেয়ে গেলাম। এই যে সুদটা আমাদের, এটা হচ্ছে সুদ। দেখো তো এই মানটা আমাদের কত নম্বর অপশানে আছে, ABC/1200, এটা আমরা এ নাম্বারের অপশানে দেখতে পাচ্ছি, তাহলে অ্যান্সারটা এ নাম্বার। 2 প্রশ্নটা দেখো, বলছে 4 মাস অন্তর দেয় বার্ষিক 12% চক্রবৃদ্ধি হার সুদে P টাকার 8 মাসের সমূল চক্রবৃদ্ধি বের করতে বলেছে। সমূল চক্রবৃদ্ধির সূত্রটা তোমাদের জানতে হবে, P × 1 + R/100। কিন্তু এখানে দেখো আমাদের যে এই যে এখানে আছে আমাদের 4 মাস অন্তর, তো 4 মাস অন্তর বলেছে বলে তোমরা 12কে 4 দিয়ে ভাগ করো। এটা আমাদের খুবই দরকার, এটা করতে হবে সব সময়। যদি অন্তর বলে দেয়, পর্ব বলে দেয়, তাই না, 4 মাস অন্তর বলেছে, পর্বটা বলেছে 4 মাস, তার জন্য 4 দিয়ে 12কে ভাগ করো, 4 × 3 = 12। এই যে 3টা পেলা, এখানে তোমাদের 3 গুণ করতে হবে 100-র সঙ্গে। আর এখানে এই যে সময়টা থাকে, এখানেও কিন্তু 3 গুণ করতে হবে। এখানে হচ্ছে সময়টা n বলতে এখানে 8 মাস বলেছে, 8 মাস। মাসকে বছর করতে হবে আমাদের, তার জন্য 12 দিয়ে ভাগ করে নেবা, এটা আমাদের বছরে যাবে। 12 দিয়ে ভাগ করলে আমরা কী পেয়ে যাবো, বছর পেয়ে যাবো। কাটারি করে তো 4 দিয়ে, 4 × 2 = 8, 4 × 3 = 12, তাহলে 2/3 বছর। তাহলে এখানে দেখো মানগুলো যে বসিয়ে দিই আমরা, এখানে আমাদের পি টাকারে বলেছে, আসলটা পি বলে দিয়েছে, 1 + R বলেছে দেখো 12%, তাহলে 12/3 × 100, আর 3 × এই যে 3টা, এই যে 3টা পেয়েছি। আর এখানে n বলতে দেখো তো এর মানটা আমরা কত পেয়েছি, 2/3, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো 2/3। চলো সরল করো, এখান থেকে আমাদের অ্যান্সারটা বেরিয়ে আসবে। তাহলে 3 × 4 = 12, 4 × 25 = 100, তাহলে দেখো তো 25 ভগ্নাংশে যোগ বিয়োগ যদি করো, তাহলে এটা পেয়ে যাবা 26। এই যে 25 থেকে 25 আর এখান থেকে 1 আছে, আর 26/25, আর এখানে 3 কেটে গেলো, দেখো এখানে স্কোয়ার থেকে গেলো আমাদের। তাহলে দেখো 26-এর স্কোয়ার 26 গুণ, 26 গুণ করবা 676 পেয়ে যাবা, 676। আর 25-এর বর্গ 25 গুণ করবা 625 পাবা। তাহলে অ্যান্সারটা দাঁড়িয়ে গেল 676 পি আর নিচে 625, এটাই আমাদের অ্যান্সার। দেখো কত নম্বর অপশানটা মিলছে, এটা এ নাম্বারের অপশান মিলেছে, তাহলে অ্যান্সারটা তোমরা এ নাম্বার দিয়ে দেবা। আর দেখো 3 প্রশ্নটা আমাদের এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, x² + px + 8 = 0, বলেছে এর বীজদ্বয়ের অন্তর 2। দেখো বীজদ্বয়ের অন্তর 2 বলেছে, পি এর মানটা বের করতে বলেছে। তা দেখো আমরা যদি বীজদ্বয় ধরে নিই, একটা আলফা ধরলাম, একটা বিটা,
তাহলে এই যে আলফা মাইনাস বিটা এর মানটা দেওয়া আছে, বীজ দ্বয়ের অন্তর কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, তাহলে পি এর মান বের করতে বলেছে। ঠিক আছে, তা দেখো তো আমরা বীজ দ্বয়ে যদি আলফা বিটা পাই তাহলে আলফা প্লাস বীজ দ্বয় পাবো, আলফা প্লাস বিটা বীজ দ্বয়ের যোগফল পেয়ে যাব। তো দেখো তো বীজ দ্বয়ের যোগফলটা আমাদের কত হবে, বীজ দ্বয়ের যোগফলের সূত্র তোমাদের জানতে হবে -b/a। ঠিক আছে, একটা দ্বিঘাত সমীকরণে দুটি বীজ জানা থাকলে বীজ দ্বয়ের যোগফল তোমরা -b/a পাবা। আচ্ছা এখানে দেখো -b বলতে কত, b বলতে এখানে দেখো p, এই যে b এখানে p আছে, এক্স সহগ কি b বলা হয়, আর a তো এখানে 1, এক্স স্কোয়ার সহগ 1, তাহলে আমরা -p পেয়ে গেলাম। এবার বীজ দ্বয়ের গুণফল এটাকে c/a বলা হয়, c হচ্ছে ধ্রুবক সংখ্যাটা আর a তো এক্স স্কোয়ার সহগ, এখানে হচ্ছে আমাদের 8 আর 1, তাহলে 8 পেয়ে গেলাম। এখন আমরা করব কি, দেখো আলফা মাইনাস বিটা এর হোল স্কোয়ার, ঠিক আছে, এই সূত্রটা আমরা ভাঙাবো। তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র a প্লাস বি তার হোল স্কোয়ার -4ab, এখানে -4ab। ঠিক আছে, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এটা মনে রাখতে হবে। এখন দেখো তো প্রত্যেকের মান জানা আছে, মানগুলো বসিয়ে দাও। বীজ দ্বয়ের অন্তর আলফা মাইনাস বিটা 2, এখানে 2 এর স্কোয়ার। বীজ দ্বয়ের সমষ্টি, দেখো বীজ দ্বয়ের সমষ্টি আমরা -p পেয়েছি, তাহলে -p তার হোল স্কোয়ার -4 ইন্টু, আর আলফা বিটার মান আমরা 8 পেয়েছি, তাহলে এখানে 8 বসাবো, সলভ করে দিকে 4, এটা তো পি স্কোয়ার হয়ে যাবে, এটা 8 4 32, বা পি স্কোয়ার সমান সমান, দেখো -32টা এদিকে আসবে, তাহলে এখানে 4 ছিল +32 হয়ে যাবে, তাহলে এখানে দেখো তো আমাদের দাঁড়িয়ে যাবে 36, পি স্কোয়ার মানটা 36, তো পি এর মান কত, তা +-6, 36 বর্গমূল 6, তাহলে পি এর মান পেয়ে গেলাম +-6 পেয়ে গেলাম। দেখো কত বড় অপশানে আছে, আমাদের সি নাম্বারে আছে, তাহলে অ্যান্সারটা তোমরা সি নাম্বার দিয়ে দেবা। 4এর প্রশ্নটা দেখো আমাদের √2 মান দেওয়া আছে 1.414, তো আমাদের মান বের করতে বলেছে √2 + 1 বাই √2 - 1, এর মান বের করতে বলেছে। দেখো আমরা প্রথমে কি সলভ করে নিই, তো আমরা কী করবো, হর কোঅর্ডিনেশন করব। হর কোঅর্ডিনেশন কীভাবে করি, দেখো যেটা থাকবে সেটা বসিয়ে দাও, এই যে, আর এখানে হরে দেখো √2 - 1 আছে, গুণ করবা √2 + 1 দিয়ে, তাহলে এখানে গুণ করতে হবে √2 + 1। আচ্ছা উপরে দেখো, উপরে আমরা রেখে দিলাম √2 + 1 আর √2 - 1, এতে কিছু করলাম না আমরা। আর নিচে এখানে আমাদের সূত্র হবে a² - b², a² - b², উপরে √2 + 1 আর √2 - 1, আর নিচে √2 এর স্কোয়ার বলতে 2 পাবা, আর 1 এর স্কোয়ারে 1 পাবা, তাহলে আমাদের দেখো থেকে গেল এই যে √2 + 1 আর √2 - 1, সরি -1 দিয়ে দিয়েছি, এখানে +1 আছে, এটা প্লাস হবে √2 + 1 আচ্ছা এখানে 2 বিয়োগ 1, এখানে 1 আমরা বসালাম না। এখন দেখো তো এই যে আমাদের যে মানটা আসলো সমান, এটা তো একই মান দুটো আছে, তাহলে রুটের মধ্যে একই মান দুটো থাকলে একটা মান বেরিয়ে আসে, তাহলে আমরা এখানে √2 + 1 এই মানটা আমরা বের করে নিলাম, তাহলে এই সরলটা আমাদের এটা পেয়ে গেলাম √2 + 1। এবার √2 মান জানা আছে, বসিয়ে দাও 1.414 যোগ 1, এবার 1 দিয়ে যোগ করলে কত হবে, 1 1 2 হয়ে যাবে, আর এদিকে 4 1 4, এটা বসে যাবে, তাই না। আচ্ছা হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এটা, দেখো কত নম্বর অপশানটা মিলেছে আমাদের, এটা আমাদের ডি নাম্বার অ্যান্সারটা মিলেছে, তাহলে অপশান ডি নাম্বার দিয়ে দেবা। 5এর প্রশ্নটা দেখো, এখানে বলছে এ ও বি বৃত্তের ব্যাস, আর এসি 3 সেমি ও বিসি 4 সেমি, আর এও এর দৈর্ঘ্য বের করতে বলেছে। দেখো আমাদের একটা বৃত্ত, আর আমরা একটা ব্যাস নিয়ে নেব, এ কেন্দ্রবিন্দু আমরা ও নাম দিলাম, এ ও বি ব্যাস বলে দিয়েছে। আর এখানে দেখো এসি আর বিসি এদের বাহু দৈর্ঘ্যগুলো বলা আছে, তাহলে এসি বলতে আমরা এখানে সি বিন্দু নিলাম, তাহলে এভাবে আমরা এসি করলাম, আর এদিকে আমরা বিসি, এখানে সি বিন্দু আছে, ঠিক আছে, এই যে এসি বিসি। এসির দৈর্ঘ্য বলেছে 3, এটা আমাদের 3, আর বিসি বলেছে কত 4, আমাদের 4। আচ্ছা তাহলে এখানে দেখো আমাদের বের করতে বলেছে এ ওর দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা বের করতে বলেছে। এবার দেখো এ ওর দৈর্ঘ্য আমরা বের করবো কীভাবে, যে এর দৈর্ঘ্যটা বের করতে হবে। দেখো আমাদের প্রথমে জানতে হবে, দেখো এই যে এসিবি কোণটা, এই কোণটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, তাহলে এই কোণের মান কত হবে 90 ডিগ্রি, এসিবি কোণটা 90 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এসিবি যে ত্রিভুজটা আছে এটা কি সমকোণী ত্রিভুজ, তার সমকোণী ত্রিভুজের দুটি বাহুর মান জানা আছে, তাহলে এই বাহুর মানটা পেয়ে যাবো। তাহলে এটা আমাদের কী হবে, দেখো তো এটা অতিভুজ হয়ে যাবে, তাহলে অতিভুজ বলতে এবি, অতিভুজ স্কোয়ার, আর এখানে ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার করে নাও। দেখো এবির মান বের হবে, এসি আমাদের 3, বিসি 4, এটা 9, এটা 16,
এটা হয়ে যাবে 25। তাহলে এ বি কত পেয়ে যাব, এ বি পেয়ে যাবো 5। এবার দেখো এ বি ব্যাস পেয়ে গেছি, তাহলে এও তো ব্যাসার্ধ, তাহলে এও কত হবে, দেখো ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হয়, তাহলে ব্যাসকে 2 দিয়ে ভাগ করে দেবো। তো এটা ভাগ করো, এটা তোমরা পেয়ে যাবা 2.5 পেয়ে যাবা, 5-এর অর্ধেক 2.5। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম 2.5 সেমি, এটা আমাদের অ্যান্সার। দেখো কত নম্বর অপশানটা মিলছে, এটা আমাদের আছে বি নাম্বারে, তাহলে তোমরা অ্যান্সারটা বি নাম্বার দিবা। 6 নম্বর প্রশ্ন দেখো, আমাদের বলেছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AD বাহু বৃত্তের ব্যাস যদি কোণ DAC 25 ডিগ্রি হয় তবে কোণ ABC এর মান কত। আচ্ছা, বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, আমরা বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করবো। এখানে ADটা আবার ব্যাস বলেছে, এই যে ADটা আমরা প্রথমে ব্যাস নিয়ে নিলাম, এটা হচ্ছে AD, এখানে আমাদের কেন্দ্রবিন্দু। আর বৃত্তস্থ চতুর্ভুজটা আমরা তৈরি করে নেব। এই যে এখানে আমরা সি, এটা বি নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। এবার এখানে দেখো আমাদের যে কোণটা বলেছে DAC, তাহলে AC যোগ করতে হবে। এই যে দেখো DAC, এই কোণটা বলেছে কত, 25 ডিগ্রি। তাহলে আমাদের ABC এই কোণের মানটা বের করতে বলেছে। তা দেখো এই কোণের মানটা পেয়ে যাবো, তার আগে আমরা এই কোণটা আগে বের করব। দেখো এই কোণটা কত হবে, দেখো এই কোণটা পাওয়ার জন্য দেখো প্রথমে আমরা কী করব, এই কোণটা দেখো এটা হচ্ছে ACB, এই কোণটাকে বলা হয় ACD কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, তাই এটা কত হবে, অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হবে। ACB ব্যাস নিয়ে যে বৃত্তস্থ কোণ তৈরি হয় তাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ সবসময় হয় সমকোণ, মানে 90 ডিগ্রি হবে। ACB 90 ডিগ্রি পেয়ে গেলাম। এখন যে ACB ত্রিভুজটা আছে, দুটো কোণ জানা হয়ে গেল, তাহলে এই 3 নম্বর কোণটা পেয়ে যাব। তাহলে এখানে দেখো আমরা কোণ পেয়ে যাব ADC, এই যে ADC কোণটা হবে কত, এই যে 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল বাদ দাও, 90 ডিগ্রি যোগ 25 ডিগ্রি, এটা আমাদের 2 আছে। তাহলে 180 ডিগ্রি এটা যোগ করো, এটা যোগ করলে হবে 5, আর এদিকে 9 2 11, 115 ডিগ্রি। এটা বিয়োগ করে কত পেয়ে যাবা, এটা পেয়ে যাবা 65 ডিগ্রি। এই যে 5 দিলে 10, এটা হয়ে গেল আমাদের কত 7, 6 যাবে। তাহলে এই কোণটা কত পেয়ে গেলাম, 65 ডিগ্রি। এখন এই কোণটা পেয়ে গেলে এই কোণটা পেয়ে যাবো। এই দুটো কোণ কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, পরস্পর সম্পূরক হয়। তাহলে দুটো কোণের যোগ করলে 180 ডিগ্রি। তাহলে ABCটা পেয়ে যাব 180 ডিগ্রি থেকে 65 ডিগ্রি বিয়োগ করে দাও, তাহলে বিয়োগ করলে তোমরা পেয়ে যাবা 115 ডিগ্রি পেয়ে যাবা। তাহলে ABCর মান এই যে 115 ডিগ্রি আমাদের অ্যান্সার। দেখো অ্যান্সারটা দেখে নাও, কত নম্বর অপশনটা মিলেছে, বি নাম্বারে মিলেছে, তাহলে তোমরা বি নাম্বার অ্যান্সার দেবা। এবার 2 এর প্রশ্নগুলো করাবো। তো 2 এর 1-এর প্রশ্নটা দেখো কি বলছে। আচ্ছা, পাশে একটা অনুষ্ঠান হচ্ছে, তো একটু মিউজিক চলছে, তো মিউজিকের আওয়াজ তোমাদের ব্যাকগ্রাউন্ডে আসতে পারে, তো যাই হোক কোনো ব্যাপার নয়, চলো আমরা ওদিকে গান চলছে, এদিকে আমাদের অঙ্ক হচ্ছে। তো দেখো 2 এর 1-এর অঙ্কটা কি বলছে, যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে। সুদ আসলের, তার সুদ আসলের বলেছে, তো সুদ আসলকে প্রথমে আমরা ধরে নিব। তা আমরা লিখব ধরি সুদ আসলকে আমরা x টাকা ধরে নিলাম। তাহলে দেখো তো অতএব আমরা সুদ পেয়ে যাব। এই সুদটাকে আয় বলা হয়। সুদ কত হবে, দেখো সুদ আসলের বলেছে, সুদ আসলের কত অংশ বলেছে, এখানে 2/5 অংশ। এই যে তাহলে এত টাকা হয়ে যাবে আমাদের। আমরা যেহেতু সুদ আসলের সঙ্গে গুণটা করেছি, তাহলে এখানে 2x/5 টাকা আমরা সুদ পেয়ে গেলাম। দেখো সুদ আসল জানা হয়ে গেছে আর সুদও জানা হয়ে গেল, তাহলে আমরা এখান থেকে কিন্তু আসলটা পেয়ে যাব, আসল যেটাকে আমরা পি বলবো। দেখো সুদ আসল থেকে সুদটা যদি বাদ দিয়ে দাও তাহলে তোমরা আসল পেয়ে যাবা। তাহলে এখানে দেখো এটা কত হবে, এটা 5x - 2x, মানে ভগ্নাংশের যোগবিয়োগ, লসাগু 5, এটা 5x হয়ে যাবে আর 2xটা নেমে যাবে। তো আমরা পেয়ে গেলাম 3x/5। দেখো আসল পেয়ে গেলাম, সুদ পেয়ে গেলাম। এবার আমাদের যে সূত্রটা I = PTR/100, এটা হচ্ছে সরল সুদের সূত্র। এবার দেখো I বলতে সুদ, আমরা পেয়ে গেছি 2x/5, আর P আসলটা আমরা কত যে বের করলাম 3x/5, আর T বলতে দেখো তো 10 বছর সময়টা বলেছে, T এর জায়গায় 10 বছর, আর হচ্ছে সুদের হার, এরই মানটা বের করতে হবে। আর এই যে নিচে 100 আছে, একে আমরা 1/100 করে দিলাম, 1/100, এই যে 1/100, 10, এই যে 0 একটা কেটে যাবে, আর এখানে 5 কেটে দিতে পারবা। এই যে এখানে আমাদের দেখো x কেটে দাও, x কেটে যাবে। তাহলে আমরা দেখো তো আমাদের থাকলো কত, বা এদিকে আমাদের 2 বেঁচে গেল, আর এদিকে 3r,
আর নিচে কিন্তু 10 আছে, 3r/10। তাহলে এখান থেকে যদি আমরা r এর মানটা বের করি, তাহলে বর্গমূল করে নাও। তাহলে আমরা 3r সমান কত পাবো, এটা 20 হয়ে যাবে। তাহলে r সমান কত, আচ্ছা আমরা সরলটা এখানে নিয়ে চলে আসি, বা r সমান আমরা পেয়ে যাব 20/3। এটা যদি ভাগ করে দাও, তাহলে ভাগ করে কত পাবো দেখো তো, 6 বারে যাবে, তাহলে 18 যাবে, 2 নেমে যাবে, তো 6 পূর্ণ 2/3। তাহলে আমরা দেখো আরটা কত পেয়ে গেলাম, আর পেয়ে গেলাম 6 পূর্ণ 2/3। এটা আমাদের কিন্তু অ্যান্সার, সুদের হার। তাহলে বার্ষিক সুদের হারটা বের করতে বলেছিল, বার্ষিক সুদের হার কত পেয়ে গেলাম আমরা, 6 পূর্ণ 2/3%। এটা আমাদের অ্যান্সার। দেখো 2 এর প্রশ্নটা আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, 5x² + 2x - 3 = 0। এই দ্বিঘাত সমীকরণের বীজ দিয়ে বলেছে আলফা বিটা। তাহলে আমাদের মান বের করতে বলেছে α² β + β² α, এর মান বের করতে বলেছে। দেখো বীজ দিয়ে যখন আমাদের আলফা বিটা দেওয়া আছে, তাহলে বীজ দিয়ে যোগফল আলফা প্লাস বিটা আমরা পেয়ে যাব। বীজ দিয়ে যোগফলের সূত্র -b/a, তাহলে -b বলতে এখানে 2, আর a হচ্ছে আমাদের দেখো 5, s² সঙ্গে a। এবার আলফা বিটা বীজ দিয়ে যোগফল, সেটাকে c/a, c কত এখানে -3, এটা c, আর a হচ্ছে আমাদের 5, c/a। আচ্ছা আমাদের এর মানটা বের করতে হবে। তো দেখো আমরা এখন টুকবো এখন দিয়ে, এখন মান বের করতে হবে α² β প্লাস β² α। ভগ্নাংশে যোগবিয়োগ করে নাও, আলফা বিটা, দেখো বিটা মিলে গেল আলফা দিয়ে গুণ করলে উপরে α³ প্লাস এখানে আলফা মিলে গেল, তাহলে বিটা, তাহলে বিটা আর β² গুণ করো, তাহলে এখানে β³। এবার α³ প্লাস β³ এর যে মান নির্ণয়ের সূত্রটা আছে a³ + b³, সেই সূত্রটা তোমাকে বসাতে হবে। তো চলো আমরা বসাবো। দেখো সূত্রটা তোমাদের আমি এখানে লিখে দিচ্ছি, এই যে সূত্র হচ্ছে a³ + b³ মান নির্ণয়ের সূত্র, a + b তার হোল কিউব -3ab * a + b। এই যে মান নির্ণয়ের সূত্রটা, এটা আমাদের জানতে হবে। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এই যে α³ + β³, আলফা প্লাস বিটা তার হোল কিউব -3α β * α + β, আর নিচে ছিল আমাদের আলফা বিটা। এখন মান বসিয়ে দাও। আচ্ছা এবার চলো মানগুলো আমরা বসাই। আমরা এখানে মানটা বসাচ্ছি, দেখো সমান। তো দেখো আলফা প্লাস বিটা এর মানটা আমরা বের করে গেছি -2/5, তার হোল কিউব -3 আলফা বিটার মান -3/5 গুণিত আবার আলফা প্লাস বিটা, আবার মানটা বসাবো -2/5 আর নিচে দেখো আমাদের আলফা বিটা ছিল, তাহলে আলফা বিটার মানটা আমাদের কত হচ্ছে -3/5। যেটা আমাদের 5 আছে, 5টা ভালো করে লিখি। এই যে দেখো, চলো সরল করে আমরা মানটা বের করে নেব। এখানে যদি সরল করে দেখো, এটা হয়ে যাবে এটা 8 আর 5-এর কিউব 125। আর দেখো 3টা মাইনাস আছে, তা 3টা মাইনাসের গুণফল মাইনাস পেয়ে যাবো, মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 × 3 = 9, এই যে 3 × 3 = 9, 9 দিয়ে 18, তারপরে 18 আর নিচে 5 পাচ্ছে 25, আর নিচে আমাদের আবার -3/5 আছে। আচ্ছা তাহলে উপরে দেখো, উপরে যদি ভগ্নাংশ যোগ বিয়োগ করো, নিচে -3/5 রেখে দাও, উপরে কত হচ্ছে আমাদের লসাগুটা কিন্তু 125, এটা -8 নেমে যাবে। আর এটা দেখো 25 দিয়ে ভাগ করলে 5 পাবা, 25 পাচ্ছে 125, 5 আর 18 গুণ করো, 18 পাচ্ছে 90। তাহলে এবার এখানে দেখো আমি এখানে নিয়ে আসি সমান, আমাদের এখানে দেখো -98, তো -98/125, আর এই যে -3/5, এই যেটা গুণ করে -5/3 করে দিলাম, নিচেরটা কী হবে উল্টে যায়, -5/3। এবার দেখো 5 দিয়ে কাটাকাটি করো, এটা যে কাটাকাটি করে এটা 25 পেয়ে যাবা, দেখো মাইনাসে প্লাস হয়ে যাবে, তা প্লাস হয়ে গেল মানটা। তাহলে আমাদের দেখো উপরে এই যে 98 থেকে গেল, আর নিচে 25 × 3 = 75, তাই এটা আমাদের অ্যান্সার 98/75, আমরা অ্যান্সার পেয়ে গেছি। 2-এর 3 নম্বর অঙ্কটা দেখো আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 101 পাতার স্কুল 4 নম্বর স্কুল, সেখানে দেখবা 2-এর 3 নম্বর অঙ্কটা আছে, এখানেও 2-এর 3, সেখানেও 2-এর 3 আছে। তোমরা আগের ক্লাসে যাও আর গিয়ে অঙ্কটা দেখে নাও। এবার দেখো 4-এর প্রশ্নটা আমাদের এখানে বলছে ABCD বৃত্তাকার চতুর্ভুজের AB ও DC বাহুকে বর্ধিত করলে পরস্পর P বিন্দুতে ছেদ করে কোণ ADC 80 ডিগ্রি আর কোণ BPC 45 ডিগ্রি হলে কোণ BAD এর মান বের করতে বলেছে। আচ্ছা চলো আমরা ছবিটা আঁকি আগে। আমাদের আগে
একটা বৃত্ত আছে, তার মধ্যে বৃত্তস্থ চতুর্ভুজ। দেখো আমরা বৃত্তস্থ যে চতুর্ভুজ তৈরি করি তার আগে আমরা কি করব, এই একটা বাহু এভাবে করে বাড়াবে, একটা বাহুকে এদিকে বাড়াবে, এভাবে এক জায়গায় ছেদ করবে, পি বিন্দুতে ছেদ করবে। তাহলে আমরা এটা এ বি বাহু নিয়ে নিলাম, এ বি বাহু, আর এটা এই যে এখানে সি, আর এটা ডি, একটা ডিসি বাহু। তাহলে এ বি আর ডিসি বাহু পি বিন্দুতে ছেদ করে এটা বলে দিয়েছে। তা আমাদের এখানে দেখো বৃত্তস্থ চতুর্ভুজটা তৈরি করে নেব এভাবে করে, এভাবে যে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। এখানে যে কোণটা দেওয়া আছে আমাদের বলেছে কোণ এডিসি 80 ডিগ্রি, এডিসি এই কোণটা 80 ডিগ্রি বলে দিয়েছে। আর বলেছে কোণ বিপিসি, বিপিসি মানে এই কোণটা বলেছে 45 ডিগ্রি। তো আমাদের কার মান বের করতে বলেছে, আমাদের বলেছে বিএডি, বিএডি মানে এই কোণটা বের করতে হবে। আচ্ছা, তাহলে এই কোণটা পাওয়ার জন্য আগে দেখো এটা আমাদের 80 ডিগ্রি জানা আছে, তাহলে এই কোণটা জানা থাকলে আমরা এই কোণটা কিন্তু পেয়ে যাব। এই যে এই কোণের নাম আমরা বলবো পিবিসি, পিবিসি হবে 80 ডিগ্রি। কেন? কারণ আমাদের জানতে হবে যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হয়। তাহলে এই কোণটা সমান হবে। তাহলে লিখব যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান। ঠিক আছে, তাহলে এই যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণটি অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান। তাহলে এখানে আমরা সমান পেয়ে যাব কোণ এডিসি সমান কোণ পিবিসি, এটা হচ্ছে এডিসি, এটা হচ্ছে পিবিসি। তাহলে কত পেয়ে যাবো? 80 ডিগ্রি পেয়ে যাবো। তো এই কোণটা 80 ডিগ্রি। এবার দেখো কথা, এই যে পিবিসি ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের এই কোণটা পেয়ে যাবো, দুটো কোণ জানা আছে। তাহলে আমরা কোণ পিসিবি পেয়ে যাবো 180 ডিগ্রি থেকে দুটো কোণের যোগফল বাদ দিয়ে দাও, 180 ডিগ্রি। আচ্ছা, 80 ডিগ্রি আর 45 ডিগ্রি যোগ করলে আমরা পেয়ে যাবো 5, এদিকে 8 4 12, 125 ডিগ্রি। দেখো এবার আমরা বিয়োগটা করবো, 180 ডিগ্রি থেকে 125 ডিগ্রি বিয়োগ করবা, পেয়ে যাবা তোমরা 55 ডিগ্রি। তাহলে কোণ পিসিবি, এই যে পিসিবি কোণটা আমরা কত পেয়ে গেলাম? 55 ডিগ্রি। এবার দেখো এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণটি অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখো আমরা এই যে অতএব দিয়ে আমরা বলতে পারবো এই যে কোণ পিসিবিটা সমান হয়ে যাবে কার সঙ্গে? এই যে বিএডি এই কোণের সঙ্গে সমান, বিএডি। কারণ হচ্ছে এটাই, এই যে বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান হয়। তাহলে আমরা দেখো পিসিবিতে পেয়ে গেছি 55 ডিগ্রি, তাহলে বিএডি কোণটা পেয়ে গেলাম 55 ডিগ্রি। তো দেখো এটা আমাদের কিন্তু 55 ডিগ্রি। তো হয়ে গেছে আমাদের অ্যান্সার। দেখো 5 প্রশ্নটা বলছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 4√3 সেমি হলে ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা ঘনকের ধারের দৈর্ঘ্য ধরে নেব আগে। ধরি ঘনকের ধারের দৈর্ঘ্য এ সেমি, তাহলে অতএব ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা তোমাদের জানতে হবে √3 ইন্টু ধারের দৈর্ঘ্য মানে √3a সেমি। তো এবার দেখো অতএব ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমরা এই যে √3 এটা সমান কার সঙ্গে হবে? 4√3। এই যে 4√3 দেওয়া আছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, এখানে √3 কেটে গেল, তাহলে এর মানটা কত পেয়ে গেলাম? 4 পেয়ে গেলাম। তো এবার লিখব ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রে, 4টি তলের ক্ষেত্রে বলেছে। ঘনকের পার্শ্বতল বলতে দেখো মানে পাশের 4টা তল আছে, উপর আর নিচটা বাদ দিয়ে। তো লিখব ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল। ঠিক আছে, ঘনকের কিন্তু 6টি তল থাকে। পার্শ্বতল বলতে 4 ধারে যে 4টি তল আছে সেই পার্শ্বতলের ক্ষেত্রফল কী হবে? 4 ইন্টু ঘনকের প্রত্যেকটা তল হচ্ছে বর্গক্ষেত্র, তাহলে একটি তলের ক্ষেত্রফল বাহুর স্কোয়ার 4 স্কোয়ার, তাহলে 4টি তলের ক্ষেত্রফল কত হবে? 4 ইন্টু বাহুর স্কোয়ার, এই যে 4 ইন্টু 4 স্কোয়ার, এটা এত বর্গ সেমি। এটা সরল করে নাও, 4 ইন্টু 4 স্কোয়ার 16 হবে বর্গ সেমি, আর 16 4 64 বর্গ সেমি। এটা আমাদের অ্যান্সার।
দেখো 3-এর প্রশ্ন। তো 3 থেকে শুরু আমাদের বড় প্রশ্ন। তো দেখো 3-এর প্রশ্নটা কিন্তু আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে। তোমাদের যেতে হবে পেজ নাম্বার 125 স্কুল 3, সেখানে দেখবে যে 3-এর অঙ্কটা আছে, একই অঙ্ক। তোমরা আগের ক্লাসে গিয়ে তোমরা অঙ্কটা দেখে নাও। আর দেখো 3-এর অথবা অঙ্কটা আমাদের এখানে বলেছে 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। আচ্ছা, আমাদের চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে। তো চলো আমরা দেখো লিখব চক্রবৃদ্ধি সুদ। এটা আমাদের ভালো করে লিখি, চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা তোমাদের জানতে হবে, দেখো P×1+R/, এবার এখানে 100-এর সঙ্গে কিন্তু কিছু গুণ হবে। কত গুণ হবে আমি তোমাদের এখানে বলবো। যে দেখো 3 মাস অন্তর দেয়, মানে পর্বটা এখানে কিন্তু 3 মাস, তাহলে 12কে 3 দিয়ে ভাগ করে দাও, 3×4=12। এই যে 4টা পেলা, 4 কিন্তু গুণ হবে 100-এর সঙ্গে, এটা কিন্তু মনে রাখবা। পর্ব দেওয়া থাকলে চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা এভাবে হয়, P×1+R/, 100-এর সঙ্গে এই 4টা গুণ করে দিবা। আর পাওয়ারে থাকবে, দেখো পাওয়ার কোথায় থাকবে, পাওয়ারে এখানে এই যে 4টা গুণ হবে কিন্তু, ঠিক আছে। এই যে এনটা থাকবে না এখানে সময়টা, সেখানে কিন্তু এই এনের সঙ্গে 4 গুণ হয়ে যাবে। এটা কিন্তু করতে হবে তোমাদের। আর এখানে এটা তো সমূল চক্রবৃদ্ধি, সেটা থেকে আমরা আসলটা বাদ দিয়ে দেবো। আসল হচ্ছে 6000। আচ্ছা, আসল বলতে পি, এখানে তো আমরা পি দিলাম, এই যে পি, এই টাকাটা হচ্ছে আমাদের চক্রবর্তী সুদ, এত টাকা। চলো আমরা এখান থেকে কী করব, আমরা মানগুলো বসিয়ে দেবো। পি কত, পি হচ্ছে আমাদের 6250, 6250। 1+R, সুদের হারটা বলেছে 10%, 10, আর এখানে হচ্ছে 100, 10/4 × 100। আর এখানে 4 × n, দেখো সময়টা এখানে কথা বলেছে 9 মাস, তাহলে 9 মাসকে দেখো, এই যে 9 মাসকে 12 দিয়ে ভাগ করতে হবে, মাসকে বছর করে নিতে হবে। তাহলে মাস আছে 9 মাস, তাকে 12 দিয়ে ভাগ করবা, তো বছরে পেয়ে যাবা। এখানে কাটাকাটি করো, 4 থেকে 12, যেখানে একটা শূন্য কেটে দাও। আচ্ছা, মাইনাস এখানে আমাদের আবার এই যে আসলটা পি এর মান হচ্ছে 6250। তাহলে আমরা কী করবো, 6250 আমরা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে আমাদের কথা থাকছে, দেখো এখানে তো 40, আর 40 ভগ্নাংশে যোগ বিয়োগ করে পেয়ে যাবো আমরা কত, এই যে 41/40। ওকে, এখানে মানটা এটা পেলাম। আর এখানে 3 দিয়ে আবার কাটাকাটি করো, 3 3 9, তাহলে পাওয়ারে আমাদের কিন্তু 3 থেকে গেল। আর এখানে 1 থেকে যাবে, আমরা কমন নিয়ে নিয়েছি, এত টাকা। আর এখানে যে 41-এর কিউব আছে, তাহলে 41কে আমাদের 3 বার গুণ করতে হবে। তা আমরা এখানে গুণ করব, দেখো 41 × 41, 1 4 4 4 4 16, 1 8 6 1, আবার 41 দিয়ে গুণ করতে হবে, যেহেতু এখানে কিউব আছে। তাহলে এটা পেয়ে যাবো আমরা, দেখো 1 8 6 1, এটা 4, 8 4 32, 2 8 6 48, আর ওদিকে 3 51, 51 1, 4 1 4, 4 আর 5 9। তাহলে এখানে 1 নামবে, এটা 12, এটা আমাদের 8 9, এটা আমাদের নামবে 2 আর 9। এই যে দেখো আমরা পেয়ে গেলাম যে 92,921। তাহলে এখানে আমরা গুণ দিয়ে দিলাম, গুণ দিব না, এবার 4 দিয়ে গুণ করবো। দেখো 4 1 4, 4 8 32, 32 2, তাহলে 3 4 6 24, 24 আর 3, 24 3 27, 27 7 আর 2, 4 1 4, 4 2 6, যোগ করে 1, এটা হবে 12 2, 6 2 8, এটা 9, এটা 7 1 8, এখানে 8 বসে যাবে, এখানে 6 বসে যাবে। তাহলে এই যে গুণফলটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা 6 2 5 0, তাহলে এটা গুণ করে কত পেলাম, 68 92 1। আর নিচে দেখো 40-এর কিউব কীভাবে ভাঙাবা, 4-এর কিউব 64 ভাঙাও, আর 0-এর কিউব 0 3টা লিখে দেবা, এভাবে ভেঙে নিতে পারবা সহজে। এখানে 1 টাকা 62 50। এবার এখানে ভগ্নাংশের যোগ বিয়োগটা করতে হবে। লসাগু দেখো 64 3টা 0, 68 9 2 1, 64 3টা 0, 6 2 5 0। এখানে বিয়োগটা করে দাও, 64 3টা 0 বিয়োগ করো, এটা 1 2 9 তো নেমে যাবে, এটা 4 পেয়ে যাবে। তা দেখো আমরা উপরে পেয়ে গেলাম 49 21, ঠিক আছে, এটা আমাদের 21 আছে। আর নিচে 64 3টা 0, কাটাকাটি করে দাও। আচ্ছা, 5 দিয়ে কাটাকাটি করো, 5 1 5, 5 দিয়ে 10,
5 5 25, 5 একে 5, 5 দিয়ে 10 40, 5 8 40, একটা শূন্য বসে যাবে। আচ্ছা, আবার 5 দিয়ে কাটাকাটি করি, 5 দিয়ে 10, 5 5 25, আর হচ্ছে এখানে দেখো, এখানে আমাদের চলে আসবে এই যে 5, 5 দিয়ে 10, আর এখানে 28, 5 5 25, আর 5 6 30, ঠিক আছে, এইভাবে চলে আসলো। আচ্ছা, আমরা এখানে একটু দেখাই কোনটা, এই জায়গায় চলে আসবে, এখানে আমরা নিয়ে আসবো সমান সমান। আমাদের থাকলো এদিকে থেকে গেল 25 গুণিত, আর এখানে 49, 21, আর নিচে আমাদের থাকলো 256। এবার দেখো এর সঙ্গে কাটাকাটি করার চেষ্টা করো। দেখো আমরা যদি কাটাকাটি করি, দেখো কত দিয়ে কাটাকাটি করবো, 11 দিয়ে 11 দিয়ে 11 দিয়ে যাবে না, দেখো 25 আর এই যে 49 21 এটা গুণ করবা, এটা পেয়ে যাবা 12 30 25, এটা গুণ করে পাবা, আর নিচে 256। এবার দেখো এটা দিয়ে একে ভাগ করবা, এটা ভাগ করে পেয়ে যাবা 480.57, এটা পাবা ভাগ করে। তাহলে এত টাকা, এটাই আমাদের অ্যান্সার। এই যে চক্রবর্তী সুদ বের করতে বলেছিল, সেই চক্রবর্তী সুদটা পেয়ে যাবা এই যে 480.57 টাকা, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 4-এর অঙ্কগুলো, তো 4-এর আগেটা নিয়েছি, আমাদের সমাধান করতে হবে, এক্সের মান বের করতে হবে সমাধান করে। দেখো আমাদের আছে x + 3 / x - 3 প্লাস 6 × x - 3 / x + 3 = 5 দেওয়া আছে। চলো আমরা সমাধানটা করি। প্রথমটা আমরা বসিয়ে দিলাম। আচ্ছা, 6 দিয়ে গুণ করে দাও, 6x - 6 × 3 = 18 হয়ে যাবে, এটা x + 3, এটা আমাদের 5। আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করে নেব, x - 3 x + 3 = 5। আচ্ছা দেখো এটা মিলে গেছে, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, তো এটা গুণ হয়ে দেখো তো x + 3, তো এখানে দেখো একই মিলে যাচ্ছে, তো তোমরা এখানে হোল স্কোয়ার করে দিতে পারবা, হোল স্কোয়ার, আর এটা মিলে যাচ্ছে, তাহলে উপরেটা আমরা বসিয়ে দিলাম, আমরা এখানে মুছে দিলাম, একটু বড় হবে। তাহলে এখানে আমাদের গুণ হয়ে যাবে x - 3 দিয়ে। দেখো যেটা মিলে যাবে ওটা কেটে যাবে, থেকে গেলে এটা তাহলে এর সঙ্গে গুণ হয়, এই যে গুণ, আমরা গুণ করবো বা। আচ্ছা, এখানে আমরা 5টা দিয়ে দিই। এবার দেখো, এবার এটাকে আমরা সূত্র a + b² সূত্র a² + 2ab + b², এটা রাশি রাশি গুণ করো, এটা পাবা 6s² - 6 × 3 = 18x, আবার দেখো মাইনাস আবার 18x। এবার আমাদের আসবে এটা কত, এবার মাইনাস মানে প্লাস, 3 × 8 = 24, 8 × 3 = 54, 3 × 3 = 5, 8 × 3 = 54, আর নিচে এখানে a² - b², 3-এর স্কোয়ার, আর এদিকে আমাদের 5 আছে, এটা s² প্লাস এটা 6x প্লাস এটা 9 পেয়ে যাবা, প্লাস 6s², এটা হবে 18 দিয়ে 36, এই যে 36x প্লাস 54, আর এখানে s² 9 পাবা, আর এখানে আমাদের 5 আছে। এবার দেখো এখানে আমরা পেয়ে যাবো 7s², আর এদিকে দেখো 6x, আর এটা আছে মাইনাস 36x, তাহলে এটা আমাদের কত হবে, প্লাস প্লাস হবে না, মাইনাস 30x হবে, মাইনাস 30x, এটা 54, এদিকে 9, তো এটা প্লাস, এটা কত হবে, এটা হবে আমাদের 63, আর নিচে, আচ্ছা নিচেটা বর্গগুণ করে দাও, এর সঙ্গে কোনাকুনি গুণ, এটা 5s² আর মাইনাস 5 × 9 = 45, এটা বর্গগুণ করে দিলাম। এবার যোগ বিয়োগ করো, এটা আমাদের দেখো তো 2s² আসবে বিয়োগ হয়ে, আর এটা মাইনাস 30x বসে গেল, আর এটা এদিকে এসে কী হবে, যোগ হয়ে যাবে, যোগ করে তোমরা পেয়ে যাবে, দেখো 5 × 3 = 8 পাবা, আর এটা 4 আর 6 কত 10, এই 108, তো আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। আচ্ছা, আমরা চলে আসি এই পারে চলে আসবো, বা 2 দিয়ে ভাগ করলে হবে, এটা s² মাইনাস এটা হবে 15x প্লাস, আর এটা 2 × 5 = 10, আর 2 × 4 = 8, 54। আচ্ছা, এবার আমরা ফ্যাক্টরটা করবো, s² মাইনাস, আমরা ভাঙাচ্ছি, দেখো তো 9 × 6 = 54, মানে 9x - 6x প্লাস 54, 9 × 6 ভাঙালাম, x কমন নিয়ে নাও, x - 9 মাইনাস 6 কমন নাও, x - 9 = 0, এখান থেকে x - 9 আর x - 6 থেকে যাবে = 0, হয় x - 9 = 0,
বা এক্স সমান সমান এখান থেকে 9 পেয়ে গেলাম। এবার অথবা এক্স মাইনাস 6 ইজিক্যাল টু 0 বা এক্স সমান সমান 6 পেয়ে গেলাম। তাহলে এক্সের দুটো মান আমরা পেয়ে গেলাম, একটা 6 আর একটা 9। দেখো 4-এর 2 নাম্বারটা, এটা আমাদের সমাধান করতে হবে, এক্সের মান বের করতে হবে। আমাদের আছে 1/2a প্লাস বি প্লাস 2x সমান সমান 1/2a প্লাস 1/b প্লাস 1/2x। আচ্ছা, আমাদের এখানে এক্স আছে, এখানে এক্স দেখতে পাচ্ছি, তো এক্সগুলো আমরা বাঁ দিকে নিয়ে চলে আসবো। তাহলে এটাকে আমরা এদিকে রেখে দিলাম 2a প্লাস বি প্লাস 2x, আর যে 1/2xটা মাইনাস 1/2x করে দিলাম, ঠিক আছে, 1/2a প্লাস 1/b। এবার উভয় পক্ষে ভগ্নাংশের যোগ বিয়োগ করবো, 2a প্লাস বি প্লাস 2x, আর এখানে 2x, এই দুটো গুণ হয়ে যাবে, এদের লসাগু। আর এটা মিলে গেল, দেখো তো এটা থাকলো 2x, তাহলে 2x একে গুণ করে 2x মাইনাস, আর এটা মিলে গেল, তাহলে এটা বসে যাবে। আচ্ছা দেখো, এটা যে বসবে, এই যে মাইনাসের চিহ্নের জন্য সবাই মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা মাইনাস 2a মাইনাস বি মাইনাস 2x করে দিলাম। এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করো, এটা 2ab পাবা, 2a মিলে গেলো তো b থেকে যাবে, b মিললো তো 2a থেকে যাবে এখানে। বা এখানে দেখো 2x কেটে যাচ্ছে, তাহলে আমরা যদি এখানে মাইনাস কমন নিয়ে নিই, তাহলে 2a প্লাস বি, আর নিচে 2x দিয়ে গুণ করলে এটা দেখো, এটা আমাদের দাঁড়াবে এই যে 4, আচ্ছা 4ax হবে এটা, প্লাস আর এটা পাবা 2bx পাবা, প্লাস এটা 4s², এভাবে হবে। আমরা 2x দিয়ে গুণ করে দিলাম, আর এখানে আচ্ছা এটা আমরা 2a প্লাস বি এভাবে সাজিয়ে নিলাম, আর নিচে 2ab। ওকে, আচ্ছা এবার দেখো তো আমাদের এখানে এই যে এটা কেটে যাচ্ছে, তার উপরে আমাদের দেখো তো -1 থেকে গেল, নিচে দেখো 2 আবার কমন নিয়ে নিচ্ছি, 2টা আমরা এর সঙ্গে কেটে দিতে পারতাম, তা 2 কমন নিয়ে নিলাম আবার আমরা। ওকে, কমন নিলে পরে এটা 2ax প্লাস bx প্লাস 2s²। যাই হোক, 2টা প্রথমে কেটে নিলে পরে গুণ করতে হতো না, তো আমরা আবার কমন নিয়ে নিলাম, আর এখানে আমাদের থেকে গেল 1/2ab। এখন দেখো কেটে দিচ্ছি 2, এবার বর্জগুণ করে নেব। এখন যদি বর্জগুণ করো, তাহলে আমরা পেয়ে যাবো 2ax প্লাস bx প্লাস 2s², আর এটা আমাদের দেখো -ab হবে। আবার সবাইকে বাঁ দিকে নিয়ে চলে আসবো, বা 2ax প্লাস bx প্লাস 2s² আর প্লাস ab হয়ে যাবে। ওকে, আচ্ছা আমরা দেখো এবার আমরা কী করবো, এবার কমন নেওয়ার চেষ্টা করব। কমন আমরা দেখো, প্রথমে আমরা এই জায়গাটা আমরা একটু সাজিয়ে লিখি, 2 এই যে আছে আমাদের দেখো 2, আচ্ছা 2s² আগে লিখলাম, প্লাস 2ax পরে লিখলাম, প্লাস এখানে bx দিয়ে দিলাম, প্লাস এখানে ab নিলাম, এভাবে একটু সাজিয়ে নিলাম। তারপরে দেখো কমনটা নিচ্ছি, 2x কমন নিব, এখানে x প্লাস a পরে থেকে যাবে, এখান থেকে b কমন নিয়ে নাও, x প্লাস a থেকে যাবে, ইজিক্যাল টু 0, বা x প্লাস a আর 2x প্লাস b উৎপাদ্য ফ্যাক্টরটা করে নিলাম। এবার হয় অথবা, তবে আমরা লিখবো হয় x প্লাস a ইজিক্যাল টু 0, তো এখান থেকে এক্সের মানটা আমরা -a পেয়ে যাবো, অথবা 2x প্লাস b ইজিক্যাল টু 0, 2xটা -b, বা x সমান সমান -b/2। তবে এক্সের দুটো মান পেয়ে গেছি, x সমান সমান পেলাম আমরা -a পেলাম, একটা পেলাম -b/2, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 5-এর প্রশ্ন। তো 5-এর প্রশ্নটা আছে এখানে, রাম ও রহিম কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পূর্ণ করতে পারে। আলাদাভাবে একা কাজ করলে রামের যে সময় লাগবে রহিমের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। রাম কাজটি একা কত দিনে সম্পূর্ণ করতে পারবে? এখানে দেখো শর্তটা বলেছে যে রামের যে সময় লাগে রহিমের তার চেয়ে বলতে রামের চেয়ে, তা রামকে আমরা ধরে নেব রামের কত সময় লাগে, তো আমরা লিখব ধরি রামের কাজটি করতে সময় লাগে কতদিন? x দিন। তাহলে অতএব রহিমের কাজটি করতে সময় লাগে, দেখো রামের চেয়ে 6 দিন বেশি, তাহলে x প্লাস 6 দিন লাগবে রহিমের এতদিন। এবার আমরা লিখবো দেখো রাম x দিনে কাজ করে
কাজ করে সম্পূর্ণ কাজটা মানে এক অংশ রাম একদিনে কাজ করে এক বাই এক্স অংশ। এক্স দিনে যদি এক অংশ করে তাহলে একদিনে কম করবে 1/(1/x) অংশ। এবার রহিম করে x+6 দিনে কাজ করে এক অংশ। রহিম একদিনে কাজ করে 1/(x+6) অংশ। এবার দুজনে মিলে যদি একসঙ্গে করে কাজটা, দুজনে একসঙ্গে একদিনে কাজ করে সমান তা দুজনের একদিনে কাজটা যোগ হবে 1/(x + 1/(x+6) এত কাজ করে এত অংশ। এখানে ভগ্নাংশ যোগ বিয়োগটা করে নাও। এখানে আমাদের x+6 হয়ে যাবে, এটা আমাদের x হয়ে যাবে, উপরে 2x + 6, আর এটা যদি গুণ করে নিই এটা s² + 6x হয়ে যাবে, এত অংশ। ঠিক আছে, দুজনে মিলে এত অংশ কাজ করবে একদিনে। তাই আমরা যদি উল্টে লিখি এত অংশ কাজ করি একদিনে, তাই না? তাহলে আমরা দেখো তো কোথায় লিখবো, আমরা এখানে চলে আসি। এই যে তো আমরা বলবো দুজনে একসঙ্গে কত অংশ, এই যে 2x + 6/(s² 6x), এই যে এত অংশ কাজ করি একদিনে। এই কথাটাকে আমরা উল্টো করে লিখলাম, একদিনে যদি এত অংশ করি এত অংশ কাজ করবে একদিনে। তাহলে এক অংশ কাজ করি 1/, কি নিয়মে এটা নিচে নেমে যাবে, এই যে 6x, এটাকে যদি আমরা কী করি 1/, একটা ভগ্নাংশ তো উল্টে যাবে, তাহলে এটা এভাবে লিখতে পারবো এত দিনে, এটা দিনে আমাদের। তাহলে এক অংশ কাজটা সম্পূর্ণ কাজটা দুজনে এত দিনে করি, আবার সম্পূর্ণ কাজটা বলেছে যে 4 দিনে করতে পারবে, তো এটা সমান 4 দিন। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে s² + 6x / 2x + 6 সমান 4। এবার এখান থেকে সরল করে এক্সের মানটা বের করবো। তাহলে আমরা বর্জন করে নিই s² + 6x, তারপরে 8x, এটা হবে 6 × 4 = 24। তো আমরা পেয়ে যাবো s², এটা বিয়োগ করবো, এটা -2x পেয়ে যাবো, আর এটা -24 = 0। এবার ফ্যাক্টর করে নেবো, দেখো এটা s², আমাদের 2 আনতে হবে আর 24 আছে, তাহলে আমরা 6 × 4 = 24, 6x মাইনাস, আচ্ছা এটা আমাদের এটা আমরা করাবো 4x, 6 × 4 = 24 নিলাম। আচ্ছা এটা আমার 2 আনতে হবে, তো এটা প্লাস নিতে হবে, ওকে। আচ্ছা তাহলে এখানে আমাদের হবে -24 = 0। কমন নিয়ে নাও, x - 6 + 4 কমন, x - 6। তাহলে দেখো তো এখান থেকে আমরা একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে মান পাবো। তো আমাদের একটু জায়গা দরকার, চলো জায়গাটা একটু আমরা প্লেস করি। তো দেখো আমরা এই জায়গাটা আমরা এখানে করি, বা তাহলে আমাদের থেকে যাবে x - 6 কমন, আর x + 4 রয়ে যাবে, এটা 0, এখানে আমাদের 0 আছে, 0। আচ্ছা তো দেখো আমরা কী করবো, আমরা হয় আর অথবা দিয়ে, আচ্ছা হয় x - 6 = 0, তাহলে এখান থেকে আমরা x = 6 পেয়ে যাবো, আর অথবা x + 4 = 0, এখান থেকে x = -4 পেয়ে যাবো। তো এটা দেখো তো এক্সটা আছে আমাদের কি দিন ধরেছিলাম আমরা, তাহলে সময় তো ঋণাত্মক হবে না, তাহলে যেহেতু সময় ঋণাত্মক হবে না, তাহলে অতএব এক্সের মানটা আমরা 6 নিয়ে নেব। তাহলে এখানে দেখো আমাদের বলেছিল যে রাম একা কাজটি কত দিনে করতে পারবে, তা রাম একা কাজটি 6 দিনে করতে পারবে। তাহলে লিখব অতএব রাম একা কাজটি 6 দিনে করতে পারবে। ঠিক আছে, এই আমাদের আছে।
দেখো 5-এর অথবা এবং 6-এর অঙ্কটায় দুটো অঙ্ক আগের ক্লাসে করা হয়ে গেছে। তোমাদের যেতে হবে, দেখো 5-এর অথবার জন্য তোমাদের যেতে হবে পেজ নাম্বার 107 পাতা স্কুল 11, সেখানে দেখবা 5-এর অঙ্কটা আছে। আর 6-এর অঙ্কটার জন্য তোমাদের যেতে হবে পেজ নাম্বার 107, দেখো একই স্কুলে আছে 107 স্কুল 11, সেখানে দেখবা 6-এর অঙ্কটা আছে, একই অঙ্ক, এখানেও 6 সেখানেও 6। তোমরা আগের ক্লাসে যাও, এই ক্লাসগুলো দেখো, আগের ক্লাসগুলো দেওয়া হয়ে গেছে, আমার প্রথম থেকে সব ক্লাস দেওয়া হয়ে গেছে। তোমরা যদি না দেখে থাকো, তোমরা আগের ক্লাসে গিয়ে এই দুটো অঙ্ক তোমরা দেখে নিতে পারবে। এবার দেখো 6-এর অথবা অঙ্কটা আমাদের দেওয়া আছে x সমান 3 + 2√2। আমাদের মান বের করতে বলেছে x⁻6 + x⁴ প্লাস s² + 1/x³ এর মানটা বের করতে বলেছে। আচ্ছা, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি x + 1/x এটা প্রয়োজন পড়বে, তা আমরা আগে 1/xটা করব। x আছে, তাহলে 1/x দেখো বের করছি, তাহলে 1/x করলাম, xটাকে উল্টে লিখেছি, তাহলে এখানে 1/3 + 2√2 এটা আমরা লিখতে পারবো। আর হর কম্বিনেশন করে নেব। দেখো হর কম্বিনেশন হচ্ছে এই যে দেখো আমাদের এই যে যেটা ছিল, এই যে 3 + 2√2 ছিল, এটা দিয়ে আমরা গুণ করেছি উপর নিচে, এই বিপরীত সাইন দিয়ে 3 - 2√2 দিয়ে। ঠিক আছে, হরে যেটা থাকবে তার বিপরীত সাইন দিয়ে উপর নিচ গুণ করে নেবা, একে বলা হয় হর কম্বিনেশন। তাহলে উপরে থেকে গেল 3 - 2√2, আর নিচে এটা আমাদের a² - b², এই সূত্রটা পড়বে। উপরে 3 2√2 আর নিচে এটা 9 পেয়ে যাবা, এটা দেখো 4, আর এটা কত পাবে, এটা তোমরা 2 পেয়ে যাবা, যে √2², রুটটা উঠে যাবে, 2 থেকে যাবে, 3 - 2√2। এখানে দেখো 8, এটা হচ্ছে আমাদের কত 9, তাহলে কত হবে 1 হয়ে যাবে বিয়োগ করে। তাহলে আমরা পেয়ে গেলাম, দেখো এই যে 1/x এর মানটা কত পেয়ে গেলাম, 3 - 2√2। এখন আমরা করব কি, এই যে x + 1/x এর মানটা আমরা বের করে নেব। তাহলে x এর মান হচ্ছে 3 + 2√2 প্লাস, আর 1/x এর মানটা বের করলাম 3 - 2√2, এটা তো কেটে যাচ্ছে, তো দেখো তো আমরা 6 পেয়ে গেলাম। এবার আমরা দেখো আমরা রাশিটা ঢুকবো। এখন দেখো এই রাশি থেকে আমরা কী করছি, আমরা x³ কমন নিয়ে নিচ্ছি। তাহলে x³ কমন নেওয়া মানে দেখো x³ দিয়ে ভাগ করে দেওয়া, তাহলে এখানে আমাদের x³ থেকে যাবে, প্লাস এখানে x থাকবে, প্লাস এখানে 1/x থেকে যাবে, প্লাস এখানে 1/x³। দেখো x³ কমন নিয়েছি বলতে আমরা x³ দিয়ে যে ভাগ করি, এটা থাকবে, এটা থাকবে, এখানে দেখো দুটো কাটবে, একটা থেকে যাবে নিচে, আর এখানে 1/x³, এভাবে কিন্তু কমন নিতে পারবে তোমরা। আর নিচে কিন্তু আমাদের কে ছিল, x³ ছিল, এখান থেকে এটা কাজ করেছি আমরা। এটা কেটে দাও, এটা সাজিয়ে লিখো। দেখো আমরা এখানে দেখো x³ প্লাস 1/x³ এক জায়গায় করলাম, প্লাস x + 1/xটাকে এক জায়গায় লিখলাম। এখন এটা দেখো, এটা আমাদের a³ + b³ তার মান নির্ণয়ের সূত্রটা আমাদের এখানে ফেলে দিতে হবে। এটা হচ্ছে a + b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b, আবার আমাদের এখানে প্লাস x + 1/x ছিল। তো চলো আর মানগুলো বসালে দেখো এর মান তো 6 কিউব, আর x কেটে দাও, -3 ইন্টু এর মান আবার 6 প্লাস, আর এখানে আমাদের 6 থেকে গেল। তাহলে 6 কিউব তোমরা 216 পেয়ে যাবা, আর এটা 18 প্লাস 6, তা তাকে আমরা সলভ করে নেব। তাহলে কত হবে দেখো তো, এটা যেহেতু আমরা দেখো আমরা যদি আগে যোগটা করে নিই, তো এটা 12, 2 222 পেয়ে গেলাম আমরা, আর -18। এবার বিয়োগ করে নাও, বিয়োগটা করে এখানে আমরা লিখছি। তাহলে এখানে 8 কত দিলে 12, 4 দিলে 4, আর এটা আমাদের কত 0 হয়ে গেল, এই যে 204, আমাদের কিন্তু অ্যান্সারটা 204 আসবে। ওকে, এই যে মান বের করতে বলেছিল, এর মানটা কত পেয়ে গেলাম, এর মানটা পেয়ে গেলাম 204 অ্যান্সার। এবার দেখো 7 এবং 7-এর অথবা এই দুটো উপপাদ্য আছে, এই দুটো উপপাদ্য তোমরা পেয়ে যাবা। দেখো 7-এর উপপাদ্যটা পাবা পেজ নাম্বার 102 পাতার স্কুল 6, সেখানে দেখবা 7-এর যে উপপাদ্যটা আছে একই উপপাদ্য। আর 7-এর অথবা যে উপপাদ্যটা আছে এটা তোমরা চলে যাবা পেজ নাম্বার 101 পাতায় স্কুল 4, সেখানে দেখবা 7-এর যে অথবাটা, এখানেও 7-এর অথবা, সেখানেও 7-এর অথবাই আছে, একই উপপাদ্য আছে। তোমরা আগের ক্লাসে গিয়ে দুটো উপপাদ্য দেখা নাও। আচ্ছা, এবার দেখো 8-এর প্রশ্নটা। তো 8-এর প্রশ্নটা বলছে আমাদের এখানে 5 সেমি পুরু কাঠের তক্তা দিয়ে তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন বলে দিয়েছে। কাঠের বাক্সের ওজন কত, এই যে 115.5 কিগ্রা, কিন্তু চাল ভর্তি অবস্থায় বাক্সটির ওজন আবার বলে দিয়েছে 880.5 কিগ্রা।
বাক্সটির ভিতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে বলে দিয়েছে 12 ডেসিমি এবং 8.5 ডেসিমি এবং 1 ঘন ডেসিমি চালের ওজন বলে দিয়েছে 1.5 কিগ্রা। তাহলে বাক্সটির ভিতরের উচ্চতা কত? আচ্ছা, বাক্সটির ভিতরের উচ্চতা বের করতে বলেছে, তো আমরা বের করে নিতে পারবো। তার আগে দেখো বাক্সটির ভিতরের আয়তন কত সেটা আমরা বের করতে পারবো এখানে। তো এখানে দেখো আমাদের যেটা আছে বাক্সের ওজন দেওয়া আছে আর চাল ভর্তি বাক্সের ওজন দেওয়া আছে, তাহলে চালের ওজনটা কিন্তু পেয়ে যাবো আমরা। তো আমরা লিখবো চালের ওজন, চালের ওজন। চালের ওজন কী করে পাবো? দেখো এই যে চাল ভর্তি বাক্সের ওজন থেকে বাদ দিব, এই যে চাল ভর্তি বাক্সের ওজন আছে 880.5 কিগ্রা, এখান থেকে বাদ দাও বাক্সের ওজনটা, বাক্সের ওজনটা আছে 115.5 এত কিগ্রা। এটা বিয়োগ করে নাও, এটা হবে আমাদের দেখো এটা 0.5 পেয়ে যাব, ঠিক আছে। এটা আমাদের 7 হয়ে গেল, এটা আমাদের 6 চলে আসবে আর একে করে দিলে 8, এটা 765 কিগ্রা পেয়ে গেলাম, 765 কিগ্রা। আচ্ছা, তাহলে চালের ওজনটা পেয়ে গেলাম। আমাদের এখানে একটা কথা বলেছি যে এই যে 1 ঘন ডেসিমি চালের ওজন বলেছে 1.5 কিগ্রা। তা আমরা দেখো কথা এইভাবে বলতে পারবো 1.5 কিগ্রা, 1.5 কিগ্রা চালের আয়তন, চালের আয়তন কত? 1 ঘন ডেসিমি, 1 ঘন, এখানে 1 ঘন ডেসিমি বলেছে, তাহলে আমরা ডেসিমি লিখব। এই যে 1 ঘন ডেসিমি, ঘন ডেসিমি। তাহলে দেখো তো 1 কিগ্রা চালের আয়তন কত হবে? 1/1.5 ঘন ডেসিমি। আর এই যে এত কিগ্রা চাল পেয়েছি আমরা, টোটাল চালটা বাক্সের মধ্যে, তাহলে এই যে এত কিগ্রা চালের আয়তন পেয়ে যাব 765। আর নিচে এই যে এখানে আমরা দশমিকটা যে উঠিয়ে নিই, তাহলে আমরা এখানে 10 পেয়ে যাবো, এত ঘন ডেসিমি। এটা কাটাকাটি করো, দেখো 15 পাচ্ছে 75 আর 15কে 15, তাহলে এটা পেয়ে গেলাম 510 ঘন ডেসিমি। তাহলে দেখো এই যে ঘন ডেসিমি, এটা যে আমাদের আয়তন, তাহলে বাক্সের মধ্যে আয়তনটা কিন্তু পেয়ে গেলাম, বাক্সের ভিতরে কত আয়তন আছে। এবার দেখো বাক্সের তো ভিতরে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাহলে বাক্সের ভিতরের উচ্চতা আমরা ধরে নিচ্ছি, তাহলে লিখব ধরি বাক্সের ভিতরের উচ্চতা, তা আমাদের বের করতে বলেছি। এটাকে ধরে নিলাম যে এক্স ডেসিমি, ডেসিমি নিব যেহেতু আমাদের ঘন ডেসিমি এসেছে। তাহলে এবার দেখো তো আমাদের যেটা বাক্সের আয়তন, বাক্সের ভিতরের আয়তন যদি আমরা বের করি, বাক্সের ভিতরের আয়তন, বাক্সের ভিতরের আয়তনের সূত্র কি? তার সূত্র হচ্ছে আমাদের এই যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য আমাদের এখানে বলে দিয়েছে 12 ডেসিমি, মানে হচ্ছে বাক্সটা হচ্ছে আমাদের কি আয়তঘন, আয়তঘনের আয়তনের সূত্র মাত্রাগুলির গুণফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য 12, প্রস্থ দেওয়া আছে এখানে 8.5 আর উচ্চতাটা আমরা x ধরলাম, এত ঘন ডেসিমি। দেখো এটা আমাদের বাক্সের ভিতরের আয়তন, আর এই আয়তনটা কিন্তু আমরা বের করে রেখেছি। এই যে দেখো এই যে চালের আয়তনটা আমরা বের করে রেখেছি, তা আমরা সমান সমান করে দেবো। দেখো আমরা লিখে দেবো এই যে 12 গুণিত 8.5 ইন্টু এক্স, এই আয়তনটা আমাদের সমান হয়ে যাবে 510, তাই না? এটা তো আমাদের আয়তনে বেরিয়েছিল চালের আয়তন। তাহলে এখান থেকে চলো সমান করে এক্সের মানটা বের করে নাও। তাহলে আমরা দেখো আমরা এখানে এক্স সমান 510 আর নিচে 12 ইন্টু 85 লিখলাম, আর এখানে দশমিকটা উঠিয়ে 10টা এখানে করে দিলাম। আচ্ছা এখানে দেখো তো আমরা যদি 17 দিয়ে কাটাকাটি করি, দেখো 17 3 51 0 আর 17 পাচ্ছে কিন্তু 85। দেখো 17 5 গুণ করে 85 পেয়ে যাবা, 5 7 35 আর 5 একে 5 আর হাতে 3, আর দেখো 17 5 85 আর এখানে 5 6 30, এবার 6 দিয়ে 12 আর 2 পাচ্ছে 10। দেখো আমরা এক্সের মানটা কত পেয়ে গেলাম, এক্স সমান 5 পেয়ে গেলাম। তাহলে বাক্সের ভিতরে উচ্চতা বের করতে বলেছিল, তাহলে অতএব বাক্সের ভিতরের উচ্চতা পেয়ে গেলাম আমরা 5 সেমি, 5 সেমি না সরি 5 ডেসিমি, আর একটা ডেসিমিতে আছে ডেসিমি, ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার। দেখো 8-এর অথবা, তা আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্নে চলে এসেছি। তো চলো শেষের প্রশ্নটা আমরা দেখে নিচ্ছি কী বলছি। তো আমাদের আছে 11 সেমি বহির পরিধি বিশিষ্ট 105 সেমি লম্বা টিউবলাইটের কাজ যদি
0.2 সেমি পুরু হয়, মানে এটা মোটা আছে কাজটা, তবে 5টি টিউবলাইট তৈরি করতে কত ঘন সেমি কাজ লাগবে সেটা বের করতে বলেছে। 5টি টিউবলাইটের আয়তন বের করতে বলেছে এখানে। আচ্ছা, আমাদের এখানে দেখো তো টিউবলাইটের বহির পরিধি দেওয়া আছে, বহির পরিধি। তাহলে আমরা বহির ব্যাসার্ধ ধরে নেব। তো লিখব ধরি টিউবলাইটের বহির ব্যাসার্ধ আমরা R1 নিলাম, যে R1 এককটা নেব সেমি, R1 সেমি। আচ্ছা, তাহলে দেখো তো, তাহলে অতএব যে আমরা কী পেয়ে যাব, টিউবলাইটের কী পেয়ে যাব, বহির পরিধির সূত্র। টিউবলাইটের আমাদের কী হয়, বৃত্তটা গোলাকার হয়, বৃত্তের পরিধি 2πr R1 সেমি। এটা আমাদের বলে দিয়েছে 2π, যে R1টা বহির পরিধি কত বলে দিয়েছে আমাদের 11। তাহলে এটা 11 সঙ্গে সমান। তাহলে এখানে দেখো 2 ইন্টু 22 7 ইন্টু R1 11 কাটাকাটি করে 11 2 22। তাহলে আমরা R1 সমান কত পেয়ে যাবো, 7/4। আচ্ছা, এটা ভাগ করবা, এটা কত পেয়ে যাবে দেখো, এই যে এটা যে ভাগ করো 1.75 পেয়ে যাবে। দেখো 4 একে 4, যে ভাগটা যদি তোমাদের করে দেখায় এখানে দেখো, এই যে 4 দিয়ে যদি 7কে ভাগ করো, তাহলে একবার নাও 4, 3 নেমে যাবে 0.30, 7 4 28, যে 4 7 28, 4 7 28, 2 নামবে 20, 4 5 20, 1.75 পেয়ে যাবা। তাহলে আমরা R1টা পেয়ে গেলাম, বহির ব্যাসার্ধ 1.75, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ধরে নিব যে অন্তর্ব্যাসার্ধ। অন্তর্ব্যাসার্ধ আমরা লিখব, তাহলে অতএব অন্তর্ব্যাসার্ধকে আমরা R2 নিলাম, সেটা কত পাবো দেখো। আচ্ছা, আমাদের এই যে দেখো, এই যে 1.75, এটা থেকে আমাদের বাদ চলে যাবে কত, 0.2। এটা আমাদের মোটা ছিল টিউবলাইটটা, এটা যদি বাদ দিই তাহলে আমাদের এই যে ভিতরে যেটা ব্যাসার্ধ, অন্তর্ব্যাসার্ধ পেয়ে যাবো এত সেমি, এটা যাবে R2টা। তাহলে এটা বিয়োগ করবা, এটা বিয়োগ করে পেয়ে যাবে, দেখো বিয়োগটা আমি এখানে দেখাচ্ছি, 1.75। তাহলে এখানে দেখো দশমিক বসালাম, এখানে 2 বসালাম, এদিকে 0, এদিকে 0, 5 পেয়ে যাবা। আর এটাও 5 পাবা, এই যে 2 × 7 5 দিলে দশমিক, এটা 1, তাহলে 1.55। আমরা পেয়ে গেলাম এদের বিয়োগ ফলটা 1.55 সেমি। এটা পেয়ে গেলাম আমরা সেই টিউবলাইটের অন্তর্ব্যাসার্ধ, ঠিক আছে, ভিতরের ব্যাসার্ধ। এবার আমরা চলে যাব 5টি টিউবলাইটের মোট আয়তন আমরা বের করব। অতএব 5টি টিউবলাইটের মোট কাচের পরিমাণ, কাচ, এই যে কাচ যে থাকবে, তাই না, তৈরি যে করেছে, মোট কাচের পরিমাণ, কাচ লাগবে, কাচের পরিমাণ বলতে গেলে আয়তন আমরা বের করবো। এটা হচ্ছে আমাদের আয়তন, লিখে দিই আয়তন। 5টি টিউবলাইটের মোট আয়তনটা আমাদের বের করতে হবে। তার সূত্রটা দেখো, 5টি বলতে 5 দিয়ে গুণ করব, আর টিউবলাইটের যেখানে হচ্ছে ফাঁপাচঙের আয়তনের সূত্র তোমাদের জানতে হবে, পাই R1² প্লাস R2² ইন্টু H, এত ঘন সেমি। আচ্ছা, ফাঁপা চঙের আয়তনের সূত্র, টিউবলাইটে তো ফাঁপা চং, সেটা তার আয়তনের সূত্র এটা। 5টি টিউবলাইট বলতে 5 দিয়ে গুণ করেছি আমরা। এবার এটাকে সলভ করে নাও, এর মান 22/7। আর এখানে দেখো R1 কত, 1 কত পেয়েছে, এই যে দেখো, এই যে 1.75 তার স্কোয়ার মাইনাস R2 1.55 তার স্কোয়ার। আর H বলতে দেখো, আমাদের যে টিউবলাইটের লম্বা ছিল 105 ঘন সেমি। আচ্ছা, এখানে 5 ইন্টু 7 দিয়ে এটাকে যে কাটাকাটি করতে পারো, তাহলে এটা 7 একে 7, আর এখানে পেয়ে যাবা, এই যে এটা 3 35, 7 5 35, এই যে 7 5 35, এটা 15 হয়ে যাবে আমাদের। 7 একে 7, এটা 3 চলে গেল, 7 5 35, হ্যাঁ। তো এখানে 22, আর এখানে আমাদের A² মানে B² সূত্র ফেলে দাও, তাহলে এটা এইভাবে পেয়ে যাবা, A + B ইন্টু A - B।
মাইনাস বি। এই যে দেখো, আর এদিকে আমাদের থেকে গেলো কিন্তু 15। ওকে, এই যে 15 সাথে 105, তাহলে আমরা এখানে পেয়ে যাবো 22, 5 ইন্টু 22। এটা যোগ করো, এটা যোগ করে পেয়ে যাবে। দেখো এটা 5 5 0, এই যে 0, এইদিকে 5 7 12, 12, ওদিকে 1 13 দশমিক, আর এদিকে 1 1 2, ঠিক আছে। আচ্ছা 5 7 5 5 5 5 10, 10 0, আর 5 7 12, 12, ওদিকে 1 13, 3 1 1 2, আর এদিকে হয়ে গেলো 3, এই যে 3.30, 30 হয়ে গেলো আমাদের। আর এটা থেকে যে বিয়োগ করি আমরা, তো এটা পেয়ে যাবে। দেখো তো এটা তো আমাদের 0, এটা 2 চলে আসবে, 2.0, এটা আসবে এদিকে 15। এই যে এবার এদের গুণ করে নেবা, এদের গুণফলটা পেয়ে যাবা কত। দেখো এটা পেয়ে যাবা 1089, এদের গুণফলটা কত পাবা 1089 ঘন সেমি। এই যে আমাদের 5টি টিউবলাইটের যে মোট কাচের পরিমাণ, সেটা এতটা কাচ লাগবে, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। সব অঙ্কগুলো ভালো করে দিয়েছি। কোনো জায়গায় যদি অসুবিধা হয় তোমাদের, তাহলে তোমরা কমেন্টে জানাবা সেই অঙ্কের নাম্বারটা মেনশন করে। তাহলে তোমাদের কোনো অসুবিধা নেই, সব অঙ্ক সহজভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। তোমাদের শুধু ভিডিওগুলো মন দিয়ে দেখতে হবে এবং ক্লাসগুলো তোমরা বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করো, ভিডিওগুলোতে লাইক করো। আর তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।